আমার এই বউটারে পুলিশে নিয়ে ফ্যানের সাথে টাকাই লাগিয়ে ফেলাইছে ভাই। স্যার আমার আগে আমাদের এলাকায় মাদক ব্যবসা চলে। বাংলাদেশে ফেসবুক চূড়ান্তভাবে বন্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী, অবৈধ এই প্রতিমন্ত্রী আরাফাত। একটা প্রতিক্রিয়া হবার কথাই ছিল এবং তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মজার ব্যাপার সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন যে ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল এবং যেটা ভারতের সাথে মোদী সরকারের সাথে খুব ভালোভাবে মিলে যায়। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটা শাখার লকার থেকে একজন গ্রাহকের 150 ভরি সোনা গায়েব হয়েছে। 150 ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে ওই গ্রাহক এখন পাবেন 2 লাখ টাকা। আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটা করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, যারা এই ভিডিওটা অন করে থাকেন না কেন, আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আমি নেশা করতাম, নেশা করার পরে আমার বউ আমাকে বহুত কষ্ট করে ভালোবাসে। আমি গাড়ি চালাই, এখন অটো চালাই। আমার আম্মু কতবার বলেছে আমি কিছু করিনি, আমি সত্যি বলতেছি। আমার আম্মু সত্যি কিছু করিনি, আমার আম্মু বারবার বলতেছিল। তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলংদারোগা। আমার বউ লিখান ওয়াল্লাহি করে বিচার হইছি। আমার দুনিয়ায় কেউ নেই ভাই, আমার কেউ নেই। আমার এই বউটারে পুলিশে নিয়ে ফ্যানের সাথে টাকাই লাগিয়ে ফেলাইছে ভাই। স্যার আমার আগে আমাদের এলাকায় মাদক ব্যবসা চলে। আমি নেশা করতাম, নেশা করার পরে আমার বউ আমাকে বহুত কষ্ট করে ভালোবাসে। আমি গাড়ি চালাই, এখন অটো চালাই। আমি মানুষের জন দিতাম, একটু খাওয়ার জন্যই ব্যস্তাম। পুলিশ আমার নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার সোচগিরি করতে বলে। আমি শুনি না। আমার আম্মু পানি আনতে গেছে খাবার আনার জন্য, খাবার আমরা রাত্রে পানি আনতে গেছে। এখন বাইরে থেকে একজন আসছে, আব্বুরে খুঁজতেছে। এখন সে এসে ঘরের মধ্যে বসে আম্মু ফোন দিয়ে আব্বুরে ডাকছে। তারপরে আব্বু আসার পরে আবার চলে গেছে। আমি কথাবার্তা করে সে আবার আসছে, তার পকেটে কি ছিল জানো একটা, সেটা ওই উন্ডার সাথে সাথে আইসে আমার আম্মু পানি আনতে গেছে, সেখান থেকে কলস ধরে নিয়ে আসে আমার আম্মুর ঘরের মধ্যে আটকাই বসাইছে। বসানোর পরে তারা বলতেছে যে তোমার কাছে কি আছে তুমি দাও। আমার আম্মু বলছে আমার কাছে কিছু নেই। সে আমার আম্মুর কাছে সব ই করেছে, সার্চ করেছে, কিছু পাইনি। তারপরে বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার আমি মামলা দিব, না পাইলেও মামলা দিব, মানে পাইলেও মামলা দিব, না পাইলেও মামলা দিব। এইসব বলার পরে আমার আম্মুকে এইসব, তারপরে মহিলা পুলিশ ডাকার পরে সে বলতেছে মারবো, সে আমার আম্মু কতবার বলেছে আমি কিছু করিনি, আমি সত্যি বলতেছি। আমার আম্মু সত্যি কিছু করিনি, আমার আম্মু বারবার বলতেছিল। তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলংদারোগা, ওই শিলংদারোগা শুধু আমার মারিতে চড়াইছে। তারপরে নিল ওটা কটার দিকে? রাত 11:30 দিকে, রাত 11টার দিকে। সব নিয়ে গেল, আমার বউ সোনা সব নিয়ে গেল, এখানে সব নিয়ে গেছে। কালকে আটকাই ঘরের মধ্যে আমি বাড়িতে খাবার বাইরে রাখি, আমার কোনো আফসোস ছিল না, আমার সংসার ছিল। আমার বউটা যাতে একে দেখলো কিনা সব টাকা পয়সা মুখ করবে বুলের বাইরে বেলাইছে। বলা ওরে দারোগা তুই টাকা নিয়ে যাও, আমার বউটারে মালিক বললা আল্লাহ রে। আমি ভাই ব্যবসায় আমার গুলি করতে, আমি ব্যবসা করে আমার গুলি কর আমার পড়াচ্ছি। আমি ভাই সুস্থ এর ফাঁসি চাই ভাই। আমার এই নিরহ বউডারে মারি ফেলেছে। আমাদের টাকা চাইতে হবে দিতে, আমার ঘরে 1,88,000 টাকা গাড়ি বেচা টাকা ছিল, সব নিয়ে গেছে তারা। নিয়ে আমার বউ কথা বলেছে, কথা বলে সেই কারণে তারা মারেছে। ওই টাকার কথা মুখ বন্ধ করতে বলেছে। তারা এইভাবে
এইভাবে মারা ঠিক না ভাই। একটা লোক কত টাকা দিয়ে মারাইছে ভাই, কত টাকা দিয়ে মারাইছে আমি জানি না। এটা মারাইছে আমার ছোট শালা বউ, আমার ছোট শালা বোন ভাইয়ের ব্যাপার। কি জন্যে শিলন তারকা গেছিল, সে তার সে ব্যবসা করে, শিলন তারকা পয়সা খায়, সে যা বলে তার হুকুম পালন করে। কেন আমার সেই শালা বউ ইয়ার ব্যবসা করে। আমি তা এইবার শালা বউর নাম কি, ওর নাম কি, রুনা। ও থাকে শিলন তারকা, ওর হলো গাড়ির লোক, পরে দিয়ে ব্যবহার করেছে। আমি তারকা আমি বাড়ি ছিলাম না ভাই। ভাই এ ছেলে ছিল, আমার বাসায় খুঁজতে গেছে, আমার পাইনি, তার জন্যই আমার স্ত্রীর ধরে নিয়ে যায় মারেছে। আমি ভাই এ সুস্থ, এর ফাঁসি চাই ভাই। আমার এই বাংলাদেশে ফেসবুক চূড়ান্তভাবে বন্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী, অবৈধ এই প্রতিমন্ত্রী আরাফাত। অবাক করা কাণ্ড যে যেই আরাফাতরা অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায়, এবং জনবিচ্ছিন্ন আরাফাত, যার বাংলাদেশে কোথাও কোনো জায়গায় একটা ভোট পাওয়ার মতো যোগ্যতা অর্জন হয় নাই, সেই ব্যক্তি যিনি বাংলাদেশের হিরো আলমের সাথে মারামারি করে পিটাপিটি করে তারপরে সেই ঢাকাতে নির্বাচনের সেই দৃশ্য আপনারা দেখেছেন, লজ্জায় মাথা নত হয়ে যায়, সেই আরাফাত ঘোষণা করছে যে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক থাকবে না, ফেসবুক বন্ধ করা হবে। ফেসবুকের দরকার কি? পৃথিবীর বহু দেশ আছে যেখানে ফেসবুক নাই, আমরা সেভাবেই করব। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে সারা বাংলাদেশে একটি নিউজ প্রচার হয়েছে, সমগ্র জাতীয় গণমাধ্যমে এসেছে। সেটা হচ্ছে 148টি ফেসবুকের পেজ এবং আইডি, যেগুলো আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগের গবেষণা সেলের অধীনে, সিআরআইয়ের অধীনে, সেই পেজগুলো ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধই করে নাই, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে এই পেজগুলো ক্রিয়েট করে বিএনপি বিরোধী মতের চিন্তা চেতনা, নির্বাচন, এই সব কিছু নিয়ে বিএনপি বিরোধী দল বিরোধী একটি প্রোপাগান্ডা চালানোর জন্য এই পেজ করা হয়েছে। যেই পেজগুলোর কোনো বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, মানে এক কথায় পেজের কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, তারা তদন্ত করে খুঁজে পেয়েছেন যে এটা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তাদের তথ্য গবেষণা সেলের সাথে সংশ্লিষ্ট, এবং তাদের তথ্য গবেষণা সেলের একজন দায়িত্বশীল তন্ময়ের আইডি পর্যন্ত সেখানে তারা বন্ধ করেছে বলে পত্রপত্রিকা নিউজে আমি পড়লাম। এটা দেখে এখন এই অবৈধ আরাফাতদের, যারা অবৈধ পথে এমপি হয়েছে, এখন তাদের আসল রূপটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের জন্য পৃথিবীর কোন দেশে কোন শাসক আছে, সেই স্বৈরশাসকের আচরণ কি, সেটা তো আমার দেশের এক্সাম্পল হতে পারে না। আমার দেশ স্বাধীন করেছি, আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার, বেঁচে থাকার স্বাধীনতা, সকল ধর্ম কর্মের মানুষরা একত্রে চলার স্বাধীনতা, দলমত নির্বিশেষে এই দেশের জন্য সবাই মিলে কাজ করব, সেই স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশকে আপনারা এখন তুলনা করছেন পৃথিবীর কোন দেশে ফেসবুক আছে, কোন দেশে নাই, কোন দেশে হোয়াটসঅ্যাপ আছে, কোন দেশে নাই, সেটার সাথে। এই জন্যই আপনাদেরকে এখন বলা হয় যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে যদি কোনো মানে স্বৈরশাসকের সর্বোচ্চ লেভেল থেকে থাকে, সেটা আজকের এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। কারণ এই আওয়ামী লীগ সরকার এখন ফেসবুক বন্ধ করার ঘোষণার অর্থ হলো যে এই ফেসবুকের সাথে তার দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হচ্ছে ফেসবুকে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আপনার মুখ বন্ধ করে দেয়া। এখন গরম ভাতে বিলেই বাজার, সেই অবস্থা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী লীগের এই সকল অপকর্ম এখন জাতির সামনে প্রকাশ করে দিয়েছে, তাই এখন তাদের সকল জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে যে ফেসবুককে কিভাবে বন্ধ করা যায়। আরাফাত সাহেব বলছেন যে এই ফেসবুক কর্তৃপক্ষকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিব, যে কি কারণে আপনারা এই করেছেন। যদি তারা প্রপার ওয়েতে এক্সপ্লেইন করতে ওনাদেরকে না পারে, তাহলে ফেসবুক বন্ধ করে দিবে, কারণ ফেসবুকে দেশ থেকে অনেক ইনকাম করে, উনি এই ইনকাম বন্ধ করে দিবে। কিন্তু এই আরাফাতরা জানে না যে অবৈধ পথে বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় একজন আসে, এই রিসেন্টলি, সে হচ্ছে এই আরাফাত, যার একটা ভোট নাই বাংলাদেশে, একটা ভোট নাই। চ্যালেঞ্জ দিয়ে তার স্ত্রী থাকলে, আমি জানি না আছে কিনা, থাকলে সে তাকে ভোট দেবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় আপনারা তার ব্যাপারে বহু নিউজ দেখেছেন যে কি কারণে তিনি এমপি বনে গিয়েছেন, মন্ত্রী হতে গিয়েছেন, এবং তার যে কি মিথ্যাচার, সেটা যদি আপনারা পত্রপত্রিকা এবং তার ভিডিওগুলোতে দেখে থাকেন। যেমন কয়েক মাস আগে তিনি সজীবদের জয়কে নিয়ে বিবৃতি দিয়েছিলেন যে জয় নির্বাচনের সময় ক্যাম্পিং করতে আসবে, জয়ের কোনো কিছু হয়নি, ক্যাম্পিং করতে তাকে নিয়ে আসবো। কই আরাফাত সাহেব, আপনার জয় কি বাংলাদেশের নির্বাচনকালীন সময় ক্যাম্পিং করতে এসেছিল? আপনার জয় কি বাংলাদেশে এখন পর্যন্ত জনগণ কেউ দেখতে পায়? আপনার জয়ের পেজ থেকে যে আপনারা পেজে পোস্ট করে তারপরে সেটা যে মিথ্যা প্রমাণিত করেছেন বিভিন্ন সময়, এটা কি আপনাদের খেয়াল নেই? আবার আপনিই বলছেন এখন ফেসবুক বন্ধ করবেন। আমি মনে করি বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে। এই ফেসবুক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে দেরিতে হলেও আপনারা অন্তত পক্ষে এদের মুখোশটা উন্মোচন করে দিলেন। কারণ আমরা
শত শতবার টকশোতে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আমাদের দেশের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এমনকি আপনারা জানেন যে আমাদের যেই পেজগুলো ব্যক্তি ইমেজ, আদর্শের ইমেজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আমার পেজগুলো কি এই সরকার বন্ধ করে দিয়েছে, সরাসরি লেটার দিয়ে, চিঠি দিয়ে, যে না, এই পেজ থাকতে পারবে না। ফেসবুক কর্তৃপক্ষকে এই ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের মানুষদের সকল পেজগুলো ওরা বন্ধ করার জন্য রিকোয়েস্ট পাঠায় প্রতিনিয়ত, এখনো পাঠাচ্ছে। অতএব ওদের এই হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে উদ্ধার করতে হবে, এবং এই ফেসবুক বন্ধ করার যে চক্রান্ত আরাফাতরা শুরু করেছে, সেই চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটা শাখার লকার থেকে একজন গ্রাহকের 150 ভরি সোনা গায়েব হয়েছে। 150 ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে ওই গ্রাহক এখন পাবেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা পাবেন 150 ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে, যেখানে 1 ভরি সোনার দাম 22 ক্যারেটের ক্ষেত্রে 1,17,000 টাকার উপরে, 21 ক্যারেট হলে 1,11,000 টাকারও বেশি, সনাতন পদ্ধতির ক্ষেত্রেও 80,000 টাকা প্রত্যেক ভরি সোনার দাম, সেখানে 150 ভরির জন্য পাবেন 2 লাখ টাকা। দেশটা সত্যি সত্যি একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, পাশাপাশি প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের জবাব দিতে চাই, সেই জায়গাটাতে একটু পরে আসছে। এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক থেকে গায়েব হয়েছে সোনা। একজন কর্মকর্তা কিংবা একাধিক কর্মকর্তা মিলেই কাজটা করেছেন, ভুক্তভোগী এমনটা দাবি করছেন। যে ব্যাংকের মালিক $1 বিলিয়ন দেশ থেকে বিদেশে পাচার করেছে, সেই তথ্য সামনে আসবার পরেও সেটা নিয়ে কোনো তদন্ত হয় না। তারপরও সরকার তাকে নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেয়। কয়েকদিন আগেই 7টা ব্যাংক এস আলম গ্রুপের হাতে ছিল, নতুন করে ন্যাশনাল ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং সরকারের যোগ সাজসে যে একের পর এক ব্যাংকের মালিক হয়, দেশ থেকে $1 বিলিয়ন বিদেশে পাচার করে, কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় না। সেই ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা মনে করতেই পারেন, আমার ব্যাংকের মালিক যদি $1 বিলিয়ন বিদেশে পাচার করতে পারে এবং সরকার যদি তাকে বাঁচায়, সরকার যদি তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে, নতুন করে তার হাতে একটা ব্যাংক তুলে দেয়, নতুন ব্যাংকের মালিক বানায়, সেক্ষেত্রে সেই ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে 150 ভরি সোনা তো আমি গায়েব করতেই পারি, কিন্তু মনে করতেই পারেন। এবং এস আলম গ্রুপ আজকের এই অবস্থায় যে এসছে, 8টা ব্যাংকের মালিক হয়েছে, যার মধ্যে 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, প্রত্যেকটাই ধ্বংস হয়ে গেছে। এস আলমের হাতে আসার পর ইসলামী ব্যাংকের মতো সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ধ্বংস হয়ে গেল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হয় নাই। $1 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য এসছে, সেটা নিয়ে কোনো তদন্ত হয় নাই, নতুন করে তার হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে। সুতরাং এই সব কিছুর সাথে সরকার জড়িত, সব কিছুর সাথে সরকারের যোগ সাজসেই আসলে সব কিছু হয়েছে। ব্যাংকগুলো যে ধ্বংস হয়েছে, এস আলমের হাতে দেবার পর ব্যাংকগুলোকে যে খোকলা করা হয়েছে, এই সব কিছু হয়েছে সরকারের যোগ সাজসে, এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত না করে নতুন করে তার হাতে ব্যাংক দেওয়া হয়েছে। $1 বিলিয়ন বিদেশে পাচার যে সে করতে পেরেছে, সেটাও যে সরকারের যোগ সাজসে, এটা আমরা এখন বলতেই পারি, যখন আমরা দেখি সরকার এই তথ্য সামনে আসবার পরেও কোনো তদন্ত করে না। আমরা একটু রিপোর্টটা দেখি। চট্টগ্রাম ইসলাম ব্যাংকের লকার থেকে গ্রাহকের 149 ভরি সোনা গায়েব। চট্টগ্রাম ইসলাম ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে একজন গ্রাহকের 149 ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ইসলাম ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গত 17 বছর ধরে তিনি চকবাজার শাখায় একটা লকার ব্যবহার করেন এবং অ্যাকাউন্ট পরিচালনা করেন। গত 29 মে দুপুর 1:30 ইসলাম ব্যাংকের চকবাজার শাখায় তিনি যান কিছু স্বর্ণালংকার আনবার জন্য। লকারের দায়িত্বে থাকা অফিসারকে তিনি লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। চাবি নিয়ে লকার যখন খোলা হয়, তখন দেখা যায় ওই লকারটি আগে থেকেই খোলা ছিল। সেখানে 149 ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল, তার মধ্যে মাত্র 10 থেকে 11 ভরি অবশিষ্ট আছে। ব্যাংক থেকে জানানো হয় ঘটনা তারা তদন্ত করবে, 1 সপ্তাহ পরে তারা জানাবে। এই ব্যাপারে চকবাজার শাখার ব্যবস্থাপক শফিউল মাওলার ব্যক্তিগত মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তিনি কোনো উত্তর দেননি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারটা তদন্ত করবে এমনটা বলা হচ্ছে। এখন আমরা যমুনা টেলিভিশনটা রিপোর্ট করব। এখানে অবশ্য ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বলা গেছে, এবং তিনি যেটা জানিয়েছেন, তিনি বলছেন, এরকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন। এক্ষেত্রে ছোট লকারের জন্য 1 লাখ টাকা, মাঝারি লকারের জন্য 2 লাখ টাকা ও বড় লকারের জন্য 3 লাখ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ ভুক্তভোগী রাবেয়া প্রায় 150 ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র 2 লাখ টাকা, কারণ মাঝারি আকারের লকার ছিল তার। তার মানে ব্যাংক ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সর্বোচ্চ 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন এই গ্রাহক, সর্বোচ্চ 2 লক্ষ টাকা। মানুষ তার টাকা, তার স্বর্ণালংকার কোথায় রাখবে? আপনি ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংক থেকে আপনি পরে গিয়ে টাকা তুলতে পারবেন না, ব্যাংকে টাকা নাই, কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ আগেই টাকা তুলে নিয়ে গেছে, এরকম নানান তথ্য তো আমাদের সামনে আছে। আপনি ব্যাংকের লকারে আপনার মূল্যবান জিনিসপত্র রাখবেন, সেটা আপনি যখন খুলতে যাবেন তখন সেখানে পাবেন না, এবং এর জন্য ইন্স্যুরেন্স কাভারেজ হিসেবে আপনি ছোট লকারের জন্য 1 লক্ষ টাকা, মাঝারি লকারের জন্য 2 লক্ষ টাকা এবং বড় সাইজের লকারের জন্য আপনি 3 লক্ষ টাকা পাবেন। সেখানে আপনার যে সম্পদ আপনি রেখেছিলেন তার মূল্য যাই হোক না কেন, এরকম একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি। এবং সেই ব্যাংকের যিনি দায়িত্বশীল কর্মকর্তা, ব্যাংকের যিনি ব্যবস্থাপক, তিনি এটা জানিয়ে দিচ্ছেন।
যে যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তদন্ত করে ঘটনা আসলে ঘটেছে কিনা সেটা তিনি এখন নিশ্চিত বলছেন না। ঘটনা যদি ঘটে থাকে তাহলে এতটুকু পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহক পেতে পারেন, এটা জানাচ্ছেন তিনি। আমরা যদি সনাতন পদ্ধতি আমরা ধরে নিই, ওই গ্রাহকের 149 ভরি সোনাই সনাতন পদ্ধতির সোনা ছিল, সেক্ষেত্রে যদি আমরা 80,000 টাকা করে দাম হিসেব করি, তারপরেও ওই সোনার দাম প্রায় 1,20,00,000 টাকা। আর যদি সেটা 21 ক্যারেট বা 22 ক্যারেট হয়ে থাকে তাহলে তো 1.5 কোটি 2 কোটি টাকা ওই সোনার দাম হবে, অথচ তাকে এখন 2 লক্ষ টাকা দেয়া হবে ক্ষতিপূরণ হিসেবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।